এছাড়া যদি আর কোনো ডিএনএর আর কোনো লোকের ডিএনএ সিগন্যাল পাওয়া যায় তাহলে বলা হয় যে যে স্যাম্পলটা কালেক্ট করা হয়েছে সেটা কন্টামিনেটেড বা মিক্সড। ডিএনএ নমুনা মিলেছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে। নির্যাতিতার সারা শরীর জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন, অথচ ক্রাইম সিনে কোনো ধস্তাধস্তির প্রমাণ নেই। শরীরে নেই বীর্য। তাহলে সাদা থকথকে তরল কি? নির্যাতিতার দেহে একাধিক ডিএনএর উপস্থিতি, কিভাবে তা সম্ভব? এক নয়, একাধিক প্রশ্ন। ডিএনএ রিপোর্ট তো বলছে যে মাল্টিপল লোকেরা ওই সিন অফ ক্রাইমে ছিল, অ্যাসাইড ফ্রম দ্য ভিকটিম সে তো ছিলই, এবং সঞ্জয় রায় যার ওয়াই ক্রোমোসোমাল অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে নিপল সোয়াবের সাথে তার ব্লাড প্রোফাইলের ডিএনএ প্রোফাইল এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে, তার মানে হচ্ছে সেও প্রেজেন্ট ছিল এবং ভিকটিমের বডির মধ্যে তার ডিএনএটা পাওয়া যাচ্ছে ভিকটিমের নিপল সোয়াবের থেকে। এছাড়া যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে অন্যান্য স্পেসিমেন যেগুলো ওনারা কালেক্ট করেছেন সিন অফ ক্রাইম থেকে, সেখানে এদের দুজনের ছাড়াও আরও অন্য ইন্ডিভিজুয়ালের ডিএনএ সিগন্যালস পাওয়া যাচ্ছে। সেই জন্যে আপনি বলতে পারেন এটা কন্ট্রোভার্সি রেজড হচ্ছে, আপনি বলতে পারেন যে ইনকমপ্লিট একটা রিপোর্ট এখনো পর্যন্ত আমরা জানি। ডিএনএ অ্যানালিসিস থেকে যেটা ক্লিয়ারলি উঠে আসছে সেটা হচ্ছে যে এনারা দুজন ছাড়াও আরও লোক ওখানে প্রেজেন্ট ছিল। কজন প্রেজেন্ট ছিল সেটা আমরা বলতে পারবো না এই ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট থেকে, কিন্তু এটা বলা যাচ্ছে যে অ্যাটলিস্ট আরও একজন প্রেজেন্ট ছিল। আরজি করের নিহত তরুণী চিকিৎসকের ডিএনএ রিপোর্ট বলছে ধৃত সিভিক ভলেন্টিয়ার ছাড়াও অন্য ক্রোমোজোম মিলেছে। এবারে প্রশ্ন হচ্ছে, ক্রোমোজোম কি? জিন তত্ত্ব অনুযায়ী ক্রোমোজোম হল কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা জীবের জিনগত তথ্য বা জেনেটিক উপাদান বহন করে। ক্রোমোজোম দু প্রকারের হয়, অটোসোম এবং অ্যালোসোম। মানবদেহের ক্রোমোজোমগুলিকে অটোসোম বলে, এক্স এবং ওয়াই ক্রোমোজোমকে অ্যালোসোম বলে। মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে, আর পুরুষদের ক্ষেত্রে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে। ন্যূনতম আরও একজন ইনভলভ ছিল সেখানে। আমার অ্যানালিসিসে আমি অফকোর্স অ্যানালিসিস করেছি এবং অ্যানালিসিস করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ওখানে আরও অ্যাটলিস্ট আরও একজন লোক প্রেজেন্ট ছিল। এখন সেটা কে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা তো অন্যান্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে, সেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বা অন্যান্য কোনো এভিডেন্স থেকে সেটা জানা যাবে। ডিএনএ রিপোর্ট থেকে জানা যাবে না যে কজন প্রেজেন্ট ছিল বা আর কারা প্রেজেন্ট ছিল। ডিএনএ থেকে তো পুরুষ না মহিলা কার উপস্থিতি রয়েছে সেটা তো আপনারা ক্লিয়ার? সেটাও ক্লিয়ার। আমার অ্যানালিসিসে যেটা বলছে আরও একজন মহিলা ওখানে প্রেজেন্ট ছিল, আরও একজন মহিলার ডিএনএ ট্রেস পাওয়া গেছে। কিন্তু এটার সাথে এটা আমি বলতে পারবো না যে আর কোনো পুরুষ ছিল না। তার কারণ হচ্ছে যে যেখানে নিপল সোয়াবে ফর এক্সাম্পল, যেখানে দুটো ক্রোমোজোমেরই প্রেজেন্স পাওয়া গেছে, এক্স অ্যান্ড ওয়াই ক্রোমোজোম, সেখানে এমনও হতে পারে যে সঞ্জয় রায় ছাড়া, সঞ্জয় রায়ের সাথে তো মিলেই গেছে, সঞ্জয় রায় ছাড়া হয়তো আরও কেউ প্রেজেন্ট ছিল, কারণ সেই নিপল সোয়াবে সঞ্জয় রায় এবং ভিকটিম ছাড়া আরও অন্য লোকের প্রেজেন্সের সিগন্যালস পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে নির্যাতিতা স্তনবৃন্ত, পায়ু, যোনিদ্বারের নমুনায় মিশ্র ডিএনএ মিলেছে। নির্যাতিতা স্তনবৃন্তে ধৃত সিভিক ছাড়াও আরও একজনের ক্রোমোজোম থাকার প্রমাণ মিলেছে। এছাড়াও নির্যাতিতার পায়ু, যোনিদ্বারের নমুনায় কোনো মহিলার ডিএনএ মিলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কে এই মহিলা? নির্যাতিতার যে স্থান থেকে দেহরস পরীক্ষা করা হয়েছে সেখানে কিভাবে এলো অন্য এক মহিলার নমুনা? সেক্ষেত্রে কি নমুনা সংগ্রহে গাফিলতি? এই পুরুষ বা এই মহিলা কারা? রিপোর্টে লেখা হচ্ছে কন্টামিনেটেড। কারণ আমরা যখন জানার চেষ্টা করলাম কন্টামিনেটেড কেন, না কন্টামিনেটেড এই জন্য যে তার কোনো কন্ট্রোল স্যাম্পেল নেই যার সাথে মেলানো যাবে। যেহেতু মেলানো যাবে না অথচ এই ডিএনএর উপস্থিতি আছে, সেজন্য তারা কন্টামিনেটেড বলছেন। তাহলে এই কন্টামিনেশন যদি কথাটাকে আমরা অন্যভাবে দেখি, যারা এই স্যাম্পেলটা হ্যান্ডেল করেছেন তারা এই বিরলতম ঘটনার স্যাম্পেল হ্যান্ডলিংয়ে কি কোনো গাফিলতি করেছেন, যেখানে তারা এই কন্টামিনেশনটা ঘটিয়েছেন, তাদের কোনো জিন চলে এসেছে, তাদের ডিএনএ এসেছে। তো তাহলে যারা এই স্যাম্পেলটা হ্যান্ডেল করেছেন, যারা কালেক্ট করেছেন, তার থেকে যারা পরীক্ষা করেছেন, পুরো চেনটার মধ্যে জানা যাবে কারা কারা করেছেন। তো তাদের কেন ডিএনএ পরীক্ষা প্রথমে করা হবে না? ফরেনসিকের রিপোর্টে মিশ্র ডিএনএর উপস্থিতি,
সে রিপোর্ট পর্যালোচনা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। স্বভাবতই কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাদের ডিএনএ? নির্যাতিতার শরীরে এলো কি করে? 8ই অগস্টের রাতে কতজন ঢুকেছিলেন সেমিনার হলে? কাদের সঙ্গে খাবার খেয়েছিলেন নির্যাতিতা? নির্যাতিতার শরীরে অন্য কারোর ডিএনএ কিভাবে কখন মিশে গেল? অপরাধের সময়, তার আগে, নাকি নমুনা সংগ্রহের সময়? এমন যদি হয় যে ঘটনাটা ঘটার, যে মার্ডারটা হওয়ার, মার্ডার হয়ে যাওয়ার পরে কেউ যদি ওখানে এসে সেই স্পেসিমেনগুলো বা সেখানে যে জিনিসগুলো পড়ে আছে সেগুলো ঘাঁটাঘাঁটি করে, তাহলে তার ডিএনএ তো চলে আসবে। তাহলে তো সেটা পোস্টমর্টেম হয়েছে, মানে মারা যাওয়ার পরে হয়েছে। মারা যাওয়ার সময় হয়েছে কি আগে হয়েছে এগুলো বলা খুব মুশকিল, কারণ সিন অফ ক্রাইম থেকেই তো স্যাম্পলগুলো, মানে স্পেসিমেনগুলো কালেক্ট করা হয়েছে। সেই স্পেসিমেনগুলো মারা যাওয়ার আগে ছিল নাকি মারা যাওয়ার পরে এসেছে, সেটা তো এটার থেকে বলা মুশকিল। ওই দিনের রাত্রে 11টার পরে যে মেয়ে ফোন করে বলে যে আমি খাবার এসে গেছে, আমি খেয়ে নেবো, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, তারপরে তার মা নিশ্চিন্তে ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা যখন তারা শোনে যে তার মেয়ে আত্মঘাতী হয়েছে, এই সময়ের মাঝখানের সময়টাতে ঠিক কী কী ঘটেছিল সেই পুরো ঘটনাক্রম তো সাধারণ মানুষের সামনে, নির্যাতিতার মায়ের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের ইনভেস্টিগেটিভ এজেন্সির এবং সিবিআইয়ের। ডিএনএ পেপারটাকে যখন ফলো করে বিভিন্ন স্যাম্পেলে কত মানে একাধিক মানুষের উপস্থিতি, পুরুষ এবং মহিলার উপস্থিতি যখন তারা চিহ্নিত করলেন, তখন সত্যিই আমরা শিউরে উঠলাম। আমরা ভাবলাম আমরা কোথায় আছি। দেখা যাচ্ছে একজনকে অভিযুক্ত করে তার বিচার প্রক্রিয়া প্রায় শেষের মুখে, তাকে প্রায় পারলে তার শাস্তি ঘোষণা করে তার শাস্তি হয়ে যাক, বিচার শেষ, এরকম একটা জায়গায় যখন পৌঁছে যাচ্ছে পুরো ব্যবস্থাটা, তখন আমরা দেখছি যে তার যে রিপোর্টগুলি আরও সামনে আসা উচিত ছিল, যে সিসিটিভি ফুটেজে যে মানুষগুলিকে দেখা গেছে, সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই চেনা যাচ্ছে না, সিসিটিভি ফুটেজে লেখা হচ্ছে। এ তো খুব মানে অবাক হওয়ার মতো ব্যাপার। শিয়ালদা আদালতে জোর কদমে এগিয়ে চলেছে আরজি করের বিচার প্রক্রিয়া, আর সেই বিচার প্রক্রিয়া শেষে হয়তো মিলবেও সাজা। কিন্তু সাজা মিললে কি সব প্রশ্নের উত্তর মিলবে? জানা যাবে 8ই অগস্টের রাতে আরজি করে কি হয়েছিল, কি ঘটেছিল সেমিনার হলে।